দর্শক স্বাগত জানাচ্ছি বেলা অবেলা সারা বেলা অনুষ্ঠানে। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন একজন মানুষ যার নাম উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে উঠবে একটি চেহারা, সুদর্শন, সদা হাস্যময়, বুদ্ধিদীপ্ত, অনেক রসিকতা করে কথা বলেন, অনেক গুছিয়ে কথা বলেন, আদর্শ একজন শিক্ষক, লেখক, এবং সারা বাংলাদেশ এখন তাকে চেনে আলোকিত মানুষ তৈরি করার কাজে নিয়োজিত একজন কারিগর হিসেবে। তার নাম আব্দুল্লাহ আবু সাঈদ। সাঈদ ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি, অনেক ধন্যবাদ, আপনি আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। আমরা আজকে কথা বলবো আপনার সঙ্গে, কিন্তু খুব আনুষ্ঠানিক কিছু না। আমরা মনে করি যে প্রত্যেক মানুষের একটা জার্নি আছে, আপনার একটা নিজস্ব জার্নি আছে। এই যে যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত, এই যাত্রার পথে আপনার নানান ধরনের অভিজ্ঞতা, নানান ধরনের কর্মকাণ্ড, এই সব কিছু মিলে আমরা জানতে চাই। মানে দেশের মানুষ জানতে চায়। তবে আমরা আপনার সম্পর্কে কিছু তথ্য আছে আমাদের কাছে, সেগুলো একটু দেখে নিই। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের জন্ম 1940 সালের 25 জুলাই কলকাতায়। তাঁর পৈতৃক বাড়ি বাগেরহাটের কচুয়াতে। বাবা আজিমউদ্দিন আহমদ ছিলেন কলেজ শিক্ষক। আব্দুল্লাহ আবু সাঈদ 1955 সালে পাবনা জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং 1957 সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন বাগেরহাট প্রফুল্লচন্দ্র কলেজ থেকে। তিনি 1960 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ ও 1961 সালে একই বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। ওই বছরই তিনি মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজে শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবনের সূচনা করেন। তারপর কিছুদিন সিলেট মহিলা কলেজ ও রাজশাহী কলেজে অধ্যাপনা করার পর চলে আসেন ঢাকা কলেজে। দীর্ঘ 30 বছর শিক্ষার আলো ছড়িয়েছেন অজস্র শিক্ষার্থীর মাঝে। আলোকিত মানুষ গড়ার ব্রত নিয়ে আলোকিত মানুষ চাই আন্দোলনের পুরোধা হিসেবে 1978 সালে গড়ে তোলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র। যার বই পড়া কর্মসূচির মাধ্যমে তিনি বাংলাদেশের হাজার হাজার ছাত্রছাত্রীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করেছেন। এছাড়াও কেন্দ্র পরিচালিত আরও নানা রকম সামাজিক কাজ দেশে এবং বিদেশে সমাদৃত হয়েছে। বাংলাদেশে লিটল ম্যাগাজিন আন্দোলনের সূচনায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন কণ্ঠস্বর নামক পত্রিকা। বাংলাদেশ টেলিভিশনের বিনোদনমূলক ও শিক্ষামূলক অনুষ্ঠান উপস্থাপনায় তিনি অন্যতম পথিকৃৎ। কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, জার্নাল, অনুবাদ সহ সাহিত্যের বিভিন্ন মাধ্যমে তিনি তাঁর সৃজনশীলতা ও মননের পরিচয় রেখেছেন। প্রাবন্ধিক, সাহিত্যিক, সংগঠক আব্দুল্লাহ আবু সাঈদ তার নানা কাজের স্বীকৃতিস্বরূপ রেমন ম্যাগাজেসে পুরস্কার, 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। প্রথমে একদম শৈশবে যেতে চাই। আপনার জন্ম, সেটা কোথায়? আমার জন্ম হচ্ছে কলকাতা শহরে। আমি যখন হব তখন আমার মাকে এসে নানি তার কাছে নিয়ে গেলেন। আমি করটিয়ায় আমরা থাকতাম। করটিয়ায় কলেজে আব্বা ইংরেজির অধ্যাপক ছিলেন। ওই করটিয়াতেই আমরা ছিলাম এবং আমার 6.5 বছর পর্যন্ত করটিয়ায় ছিলাম। তারপর আব্বা চলে গেলেন জামালপুরে, সেখানে আশেক মাহমুদ কলেজের ফাউন্ডার প্রিন্সিপাল হিসেবে গেলেন, সেখানে 2 বছর। তারপরে পাবনা এডওয়ার্ড কলেজে উনি প্রিন্সিপাল হয়ে গেলেন। সেখানে আমার বিভিন্ন জায়গায় ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত আমি ছিলাম। বিভিন্ন জায়গায় আপনার? বিভিন্ন জায়গায় আর কি, থেকে ঢাকা ইউনিভার্সিটি এবং সেখান থেকে অনার্স মাস্টার্স করি আর কি। এই একজন হাসি খুশি মানুষ, বিনয়ী, অমায়িক। ছোটবেলায় কি সেই থেকে এরকম নাকি অনেক দুষ্টুমি করতেন? না, আমি দুষ্টুমি করতাম, কিন্তু আমি একটু সরল দুষ্টু ছিলাম আর কি। আমি ঠিক ডিস্ট্রাকটিভ দুষ্টু থাকে না। আমার এক ছোট ভাই ছিল, 1 বছরের ছোট, যে ওই রান্নাঘরে মিটসেপের মধ্যে কড়াইয়ের মধ্যে দুধ জাল দেওয়া আছে এবং তার মোটা স্বর। তাই বললাম তাতে কি এসে যায়? তো সে বলল যে চলেন আমরা খেয়ে ফেলি। তারপরে সেই মিটসেপে আমরা উঠতে গেলাম এবং সে আমাকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে উৎসাহিত এবং সহায়তা করলো। কিন্তু আমি খুব মোটা ছিলাম এবং আমি যখন উঠলাম তো আমার
ওজনের কারণে ওই ভারটা মিটসেফার সহ্য করতে পারলো না আর কি, একেবারে দুধের হাড়ি সহ ওটা আমার ঘাড়ের উপরে পড়লো। পাশের ঘরে মা ভাবলেন যে আমি, আমার চিৎকার শুনে বুঝলেন যে আমি বোধহয় মারাটারা গেছি বা কিছু একটা হয়েছে। উনি মানে ছুটে চলে এলেন ঘরের ভেতরে। ঠিক সেই সময় আমার ছোট ভাইটা, মা যখন ঢুকছেন তখন সে দরজার আড়ালে চলে গেল, এবং মা ঢোকার পরে সে আস্তে করে বেরিয়ে চলে গেল। এবং মা অনেক কষ্টে মিটসেপ তুলে যখন দেখলেন যে আমার কিছু হয়নি, তখন যা হওয়ার কথা ছিল উনি সেইটুকু সমাধা করে দিলেন আর কি। কিন্তু ওই ওই সময় এই যে অনুভূতিগুলো আপনার হচ্ছিল বা যে বোধগুলো আপনার জন্মগ্রহণ করছিল, তখন থেকে কি আপনি লেখালেখি শুরু করে দিয়েছেন? না না, আমি তো লিখি নাই, আমার সারা জীবনে একটা কাজই আমি করতে পারলাম না, সেটা হচ্ছে আপনার অনেকগুলো বই আছে তো। অনেকগুলো বই আছে, কিন্তু আমার মনে হয় আমার 200 বই থাকা উচিত ছিল, কারণ আমার মাথা ভর্তি বই, কিন্তু আমার লেখার কোনো সময় নেই। তো আমি কি করতে পারি, মানে কিছুতেই আর পারি না। যেমন আপনি একটু আগে বলছিলেন যে আপনাদেরকে এত বাণিজ্যিক বিষয়ে ভাবতে হয় যে ক্রিয়েটিভ জায়গাটা মানে বাদ পড়ে যায়, কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম নিঃস্ব হয়ে যেতে হয় মনে হয়। তো আমারও এত বাস্তব, নিষ্ঠুর, নির্দয় কাজ করতে হয়, স্থূল, যে সেই কাজের সামনে একটা সংগঠন তো একটা বিরাট একটা স্থূল বিষয় আছে এর মধ্যে। আর যে মানুষটা ধরেন দৌড়াচ্ছে সব সময়, তার মাথায় তো নতুন আইডিয়া আসতে চায় না, কিন্তু অনেক সময় দাঁত মাজতে মাজতে নতুন আইডিয়া চলে আসে। একটু অবসর চাই, একটু অবকাশ চাই। তো এইভাবেই আস্তে আস্তে স্কুল গেল, স্কুলেও এরকম একটা স্বপ্ন জগতের মধ্যে, আমার মনে হয় যে আমি স্বপ্নের মধ্যে থাকতাম। আপনি তো কবিতা লিখেছেন স্যার? কবিতা কিছুদিন লিখেছিলাম, একদম যে খারাপ হয়েছে তাও আমার মনে হয় না, কিন্তু তবু আমার মনে হলো কোনো এক সময় যে আমি হয়তো কবি নই। কারণ আমার ধারণা যে কবি তারাই যারা আবেগের মুহূর্তে, যত আবেগ বাড়বে তত বুদ্ধিমান হয়ে ওঠে। যেমন চিন্তা করেন যে নজরুলের বিদ্রোহী কবিতাটা কি প্রবল, কি প্রচন্ড আবেগ, কিন্তু একটা শব্দ ব্যবহারে কোনো এদিক ওদিক নাই, একটা ছন্দের জায়গাতে কোনো ভুল নাই। তো কবি মানে তারা যাদের হৃদয় যত জেগে ওঠে, বুদ্ধিও তত বুদ্ধিমান হয়ে ওঠে। আমি দেখতাম যে আমার হৃদয় যদি জাগে তখন বুদ্ধি কমে যায়। আমি এক জায়গায় লিখেছিলাম যে কবি হচ্ছে সেই লোক, চোরকে হাতে নাতে যে ধরে ফেলতে পারে সেই হচ্ছে কবি, আর চোর পালালে যার বুদ্ধি বাড়ে সে হচ্ছে সমালোচক। মনে হয়েছিল যে আমি হাতে নাতে ধরতে পারি। আপনার কলেজ জীবনও কলেজে কেটেছে? না, কলেজ জীবন কেটেছে বাগেরহাট প্রফুল্লচন্দ্র কলেজ। মানে আপনার আব্বার সঙ্গে? হ্যাঁ, আব্বার সঙ্গে যেখানে যেখানে আমার ঘোরাঘুরি, আব্বা অনুগ্রহ করে যেখানে গিয়েছে। উনি আজীবন শিক্ষকতা করেছেন? হ্যাঁ, উনি আজীবন, উনি 46 বছর বা তারও বেশি, উনি প্রিন্সিপালই ছিলেন 26 বছর। আপনিও তো মোটামুটি তাই করেছেন। হ্যাঁ, আমি 30 বছর পর্যন্ত মানে বুদ্ধিমানের মতো শিক্ষকতা করেছি, এবং তারপরে আমি ছেড়ে দিয়েছি। কারণ আমাদের সময়ে এসে দেখলাম যে পুরো শিক্ষা ব্যবস্থা এমন ভাবে ধসে গেল, আমার মনে হলো যে যে স্বপ্ন নিয়ে একদিন এই শিক্ষকতাতে এসেছিলাম, সেটা সেই স্বপ্ন সাকসেসফুল হবে না এইখানে হবে না, অন্য কোথাও, অন্য কোনোখানে, অন্য কোনো কাজ করতে হবে। তখন এসে বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেষ্টাটা করেছি। সাকসেস ফেইলিওর কিছুই জানি না, চেষ্টা। এইরকম একটা কাজ করার চিন্তা কি আপনার মাথায় আগে থেকে কখনো ছিল, মানে কলেজ জীবনে, বিশ্ববিদ্যালয় জীবনে? না, শিক্ষক আমি বেসিক্যালি, আমার মনে হয় আমি রক্তের মধ্যে, আমি শিক্ষক মানে সেই মানুষটা না যিনি অসাধারণ বক্তৃতা করে ছাত্রদের মুগ্ধ, বিস্মিত, একদম হতবাক করে ফেলতে পারেন বা তাদের সম্মোহিত করে ফেলতে পারেন। আমি মনে করি শিক্ষক তা না। শিক্ষক মানে এমন একজন মানুষ যিনি তার চারপাশে যারা আছে তাদেরকে বড় করে তুলতে চান, তার হৃদয় বড় করে তুলতে চায়, তাদের সমৃদ্ধ করতে চায়, বড় স্বপ্নের সামনে দাঁড় করাতে চায়। শিক্ষক মানে এই মানুষটা। তো আমার মধ্যে এটা আমি টের পেতাম। তারপর বড় হয়ে টের পেলাম যে পৃথিবীর যারা শ্রেষ্ঠ মানুষ সবাই তো শিক্ষক। কেমন আমাদের নবীরা সব শিক্ষক, তাই না? নিশ্চয়ই। গৌতম বুদ্ধ শিক্ষক, যীশুখ্রিস্ট শিক্ষক, অ্যারিস্টটল শিক্ষক, প্লেটো শিক্ষক। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মানেই তো শিক্ষক।
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মানে তো দারোগা নয়। না, তারা সারা পৃথিবীর মানুষকে শিখিয়েছেন, হ্যাঁ, নতুন শিখিয়েছে পথ যারা। দেখিয়েছেন। তো আমরা তো মানে সেই সেই বিরাট বংশের, যত ছোট মানুষই হই না কেন, সেই বংশের মানুষ তো আমি। সেই জন্য আমি এর জন্য কোনোদিন দৈন্য অনুভব করিনি। এইটাই শেষ পর্যন্ত আমাকে হয়তো এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই জায়গাটা নিয়ে টেনে এনে। সাইদ ভাই, আমরা একটা বিরতি নেই ছোট্ট। দর্শক, আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি। ফিরে এসেই আমরা আমাদের প্রিয় মানুষ আব্দুল্লাহ আবু সাঈদের সঙ্গে আলাপচারিতায় ফিরে আসবো। ফিরে এলাম বেলা সারাবেলা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় মানুষ আব্দুল্লাহ আবু সাঈদের সঙ্গে। সাইদ ভাই, আমরা আপনার বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে একটু শুনি। আচ্ছা। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, বাংলায়। কলেজে যখন পড়তাম তখন একেবারে অসাধারণ সব শিক্ষকদের পেয়েছিলাম। আচ্ছা। তাদের দ্বারাই আমি সাহিত্যে উৎসাহিত হয়ে যাই, একেবারে পাগল হয়ে যাই আর কি, মাতাল। কারণ আমি পড়তে গিয়েছিলাম কমার্স। ও আচ্ছা। হ্যাঁ, এবং আমার মামা আমাকে উৎসাহিত করলেন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তখন উনি লন্ডন থেকে, সে ব্রিটিশ আমলে পিএইচডি করে এসছেন, এসে বললেন উনি দেখে এসছেন যে লন্ডনে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের খুবই দাপট। তো উনি বললেন যে তোর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, এবং উনি প্রথম বোঝালেন যে কত বেতন হবে, কত টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা, আব্বা ছিলেন অন্যরকম, মানে পড়ার সঙ্গে যে টাকার কোনো যোগাযোগ আছে এটা আমি ক্লাস 10 পর্যন্ত জানতাম না। আমি জানতাম যে মানুষকে খেতে হয় যেরকম, খেলতে হয় যেরকম, সেরকম পড়তে হয়। এটা দিয়ে যে আমার ভবিষ্যতে কোনো উদ্দেশ্য হাসিল হয়, এইটা আমাকে কোনোদিন আব্বা বলেননি। মামা প্রথম আমাকে বললেন যখন ম্যাট্রিক পরীক্ষা দিলাম যে এই হবে। এমন সময় এক গণক এলো আমাদের বাসায়। সে আমার হাত দেখে বলল যে আরে তুমি তো টাকার উপরে গড়াগড়ি খাবে। ব্যাস, মামার সঙ্গে মিলে যায়। মামার কথা অনুযায়ী আমি কমার্সে ভর্তি হলাম। ভর্তি হয়ে তো বিভৎস সে সাবজেক্ট আমার কাছে অনেকের কাছে খুব সুন্দর, পৃথিবীর হয়তো সবচেয়ে সুন্দরী নারীর চাইতেও সুন্দর, কিন্তু আমার কাছে তারকা রাক্ষসী। আর এদিকে সেই ফিলোসফি ক্লাসে বক্তৃতা, সাহিত্যের ক্লাসে বক্তৃতা, ইংরেজি সাহিত্যের ক্লাসে বক্তৃতা, অর্থনীতি ক্লাসে নারায়ণ সমদ্দার, মানে একেবারে উৎসব। তো অসাধারণ শিক্ষকদের কাছে পড়েছি, কিন্তু ইউনিভার্সিটিতে এসে ঠিক সেই সেই মাপের শিক্ষক একমাত্র মুনির চৌধুরী আমাদের বাংলা বিভাগে। আমি তো কমার্স থেকে চলে এলাম বাংলাতে, ইংরেজি এবং ফিলোসফি সাবসিডিয়ারি নিলাম। মুনির চৌধুরী জীবন জ্বালিয়ে দিয়েছিলেন আমার। এই বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষকের কাছে আমার দিন শোধ হবে না। আমাদের ক্লাসের একসঙ্গে যারা পড়তাম তাদের মধ্যে একেবারে শীর্ষ আমলা, বাংলাদেশকে শাসন করেছে প্রায় 30 বছর, এরকম হয়েছে ডক্টর ইউনুস আমাদের সঙ্গে, আমাদের ক্লাসে আমরা ক্লাস ফ্রেন্ড। এমনকি যে ফখরুদ্দিন, এর আগে তত্ত্বাবধায়ক সরকারের যিনি, আমরা সব একসঙ্গে। একটা সত্যিকার সুন্দর পরিবেশ, একটা চমৎকার পরিবেশে আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু হলো। কিন্তু দুঃখের বিষয়, সেই সময়ে আইয়ুব খানের সেই ধাতব বুটের নিচে, মার্শাল্লয়ের নিচে সারা পাকিস্তান, বাংলাদেশ, আমরা। এবং সেই সময় শামসুর রহমানের একটা কবিতার লাইন মনে পড়ে যে গান বন্ধ কর তোরা, নর্তকী নাচের মুদ্রা ভোল। মানে সামরিক শাসকদের, এবং ওই রকম নির্মম সামরিক শাসন এরপরে আর আসেনি কখনো। তো আমাদের বিশ্ববিদ্যালয় জীবন একদিক থেকে ব্যর্থই হয়ে গেল শেষ পর্যন্ত। বাংলাদেশের যে সাহিত্য বা কবিতার ক্ষেত্রে যত লেখালেখি হয়েছে, যত কবি উঠে এসছেন, এর পরবর্তীকালে ওই শেষ, আর তো ঘটেনি। ওই শেষ। তারপরে হয়েছে কিন্তু খুবই সীমিত আকারে হয়েছে, কিন্তু ওই জাগরণের ভেতর থেকে বেরিয়ে এলো সবকিছু। এবং আমার মনে পড়ে এখনো যে 60-এর দশকে যে সেই সময় যখন দেশের মানুষ, একটা ছোট্ট শহর ছিল ঢাকা, মাত্র 10 লক্ষ লোক, কিন্তু চিন্তায়, মননে, পরিশীলনে একটা সুন্দর একটা কাল, মানে এইরকম উজ্জীবিত সময় বোধহয় আমাদের জাতি জীবনে সত্যি সত্যি আসেনি। আমি খুব ভাগ্যবান মনে করি যে আমার প্রথম যৌবনে দর্শক এটা। আপনাদের ওই সময় কি আড্ডা হতো? আড্ডা তো হতেই হবে,
আড্ডাই তো মানুষের জীবন। আড্ডার মধ্যেই থেকে তো কাদের নিয়ে বিকাশ। আড্ডা হতো? কেমন আড্ডা কাজ হতো? দিয়ে মানুষ সবকিছু আহরণ করে, আড্ডা দিয়ে বিকশিত হয়, বিলায়। আড্ডা দিয়ে পৃথিবীকে অবদান রাখে আড্ডার মাধ্যমে, তাই না? রবীন্দ্রনাথের সেই কবিতা কি, অকাজের কাজ যত, আলস্যের সহস্র সঞ্চয়, আনন্দের শত শত আয়োজন। অকাজের কাজ চাই, কারণহীন, অকারণ, অকারণ। তার ভেতর থেকেই মানুষের সবচেয়ে সুন্দর রূপটা বেরিয়ে আসে, তার শক্তিটা। তো সেই জন্য আড্ডা তো লাগবেই। এখন আর আড্ডা নাই, অন্তত যানজটেই আড্ডা বন্ধ করে দিয়েছে। যানজট কত হাজার কোটি টাকা নষ্ট করছে আমি জানি না, কিন্তু মানুষের হৃদয়কে বিচ্ছিন্ন করে ফেলেছে। আত্মীয় আত্মীয়র সঙ্গে দেখা করতে পারছে না, বন্ধু বন্ধুকে খুঁজে পাচ্ছে না, কেউ কারো কাছে যেতে পারছে না। যে যার আলাদা ঘরে, হ্যাঁ, অন্ধকার জায়গায়, সেই বিবরের মধ্যে নিঃসঙ্গ অবস্থায় একা একা বসে বসে কাঁদছে। এর চাইতে খারাপ সময় আমি আর ভাবতে পারি না। ওই সময় আড্ডায় আপনারা কারা কারা থাকতেন? আড্ডা তো বিরাট। আমাদের বিউটি বোর্ডিং কে আশ্রয় করে আমাদের প্রধান আড্ডা শুরু। সেখানে শহীদ কাদরী, সেখানে কে না, জহির রাহান, সেখানে প্রত্যেকটা সেই যুগের শ্রেষ্ঠ মানুষেরা, যারা আমাদের খালেদ চৌধুরী, হ্যাঁ, সেই সময় শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, হ্যাঁ, খালেদ চৌধুরী কিছুদিন আগে মারা গেলেন। আজকে আমার জীবনের একটা বড় দুঃখ যে এত আড্ডা দিয়ে এত সময় নষ্ট করা ঠিক হয়নি। আমার জীবনের বোধহয় 1/3 আড্ডাতেই চলে গেছে। আমি প্রচুর আড্ডা মেরেছি, কিন্তু আমার কোনো এই জন্য কোনো দুঃখ নেই, এই কারণে যে তখন যে আনন্দটা পেয়েছি এটি আর মনে হয় অন্য কিছুতে আমি আর পাবো না। তবে আপনার জন্য আলাদা এই কারণে যে আপনি যেহেতু সৃজনশীল মানুষ, আপনি হয়তো মনে হচ্ছে যে ওই সময়টা নষ্ট না করলে ভালো হতো। না, সৃজনশীল, এখন আপনি নিজেও সৃজনশীল মানুষ, কিন্তু রবীন্দ্রনাথ তো সারা জীবন আড্ডা দেননি, না না, তাই না? উনি পরিপূর্ণ ব্যবহার করেছেন সময়ের। এক লোকেন পালিতের সঙ্গে ছেলেবেলায় একটু বন্ধুত্ব ছিল, অল্প বয়সে। এই তো তার বন্ধু। একটা নিঃসঙ্গ, একটা খা খা মরুভূমির মধ্যে একজন মানুষ কি করে প্রতিটা জীবনের প্রতিটা মুহূর্তের সুখ এবং দুঃখকে লিখে গেলেন। একটা মুহূর্তকে উনি অব্যবহার করেন, যেতে দেন। খুব আশ্চর্যের বিষয় যেটা আমরা লক্ষ্য করেছি যে উনি যে চিঠি পেতেন, যে সবাই তাকে চিঠি লিখতো, প্রত্যেকটি চিঠির উনি উত্তর কিন্তু দিতেন না। উনি সকালে 1 ঘন্টা, মানে আমরা তো উঠি সকাল 8টার সময়, তাই না? উঠেই দেখি যে আমাদের যারা ডিস্টার্ব করবে তারা জেগে গেছে অলরেডি। উনি জাগতেন রাত 3টায়, উঠে কিছুক্ষণ পরে লিখতে বসতেন। লিখে 8টা বাজতে বাজতে ওনার লেখা শেষ হয়ে যেত। মানে শত্রুরা জাগার আগেই, যারা তার সময় নষ্ট করবে, তারা ওঠার আগেই উনি লেখা শেষ করে ফেলতেন। তারপরে নাস্তা টাস্তা করে তারপরে চিঠির উত্তর দিতেন 1 ঘন্টা। এখন 1 ঘন্টা যদি কেউ 60 বছর চিঠির উত্তর দেয়, তার চিঠি কি পরিমাণ হতে পারে? যার ফলে এখনো তার অপ্রকাশিত চিঠি অগণিত ছাপা হচ্ছে, এবং সেই চিঠিগুলো যে এত সুন্দর। একবার আমি একটা চিঠি পড়ছিলাম, তার মধ্যে উনি লিখছেন যে এরকম, সকালে উঠে মনে মনে ভাবলুম তোমাকে কিছু বলবো, তো পরে লিখেই ফেললুম। 38 পৃষ্ঠা। কি দানবীয় ক্ষমতা একটা মানুষের, যে একজনের সঙ্গে মনে হয়েছে একটা কথা বলি, তাকে চিঠি লিখি, লিখতে গিয়ে 38 পৃষ্ঠা লিখে ফেললেন। এই কি অসম্ভব শক্তি! জীবনের একটা মুহূর্তকে উনি নষ্ট হতে দেন নাই। যার ফলে হয়েছে কি, মনে হয় যে আমাদের জীবনের সব কথা উনি বলে ফেলেছেন। আসলে আমরাও যদি আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এইভাবে ব্যবহার করতাম, তাই না? প্রতিটা অনুভূতি যখনই জাগলো, প্রতিটা আবেগ যখন এলো, স্বপ্ন এলো, সঙ্গে সঙ্গে যদি আমরা তার শিল্প, মানে কবিতা লিখে ফেলতে পারতাম, বা গানে রূপান্তরিত করতে পারতাম, বা লিখে ফেলতে পারতাম কোনো না কোনো ভাবে, তাহলে আমরাও তাই করতে পারতাম। কিন্তু আমরা তো গাফেল, আমরা তো সেটা করিনি, তাই না? রবীন্দ্রনাথ সেটা করেছেন। এইটা হচ্ছে জীবনকে ব্যবহার, জীবনকে বিপুল ভাবে, সুপরিসর ভাবে সুব্যবহার করা। এই যে করি নাই, মানে ঘুমিয়েই তো কেটেছে 15 বছর। এর মধ্যে আমার মানে 18 বছর কেটেছে ঘুমিয়ে, আর 18 বছর কেটেছে আড্ডা দিয়ে। 36 বছর এমনি চলে গেছে। 36 বছর এমনি চলে গেছে। তারপরে বাকি সময়ের মধ্যে আজে বাজে কাজ করতে 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 সৃজনশীল কাজের জন্য সময়
এত কম পেলাম মানে নিতে পারলাম না জীবন থেকে, অযোগ্যতার জন্য। তো আপনি বলছেন যে আড্ডা মেরে বা ঘুমিয়ে আপনি সময় নষ্ট করেছেন, স্যার ওই সময় কি প্রেম করে কিছু সময় নষ্ট করেছেন? প্রেমে অত সময় যে নষ্ট হয়েছে তা না, তবে কিছু সময় তো নষ্ট হয়। সবচেয়ে সাধুও তো মনে মনে প্রেম করে, না, তা অবশ্যই। তাই না? তো মানুষের জন্ম যদি হয়ে থাকে, সে প্রেম করবেই, সে ভালোবাসবেই, তাই না? সে প্রকাশ্যে বাসতে পারে, সারা পৃথিবীকে জানিয়ে বাসতে পারে, হ্যাঁ, কিংবা নিজের মনের ভেতরে ভালোবাসতে পারে। কিন্তু ভালো না বেসে তো মানুষের কোনো না, নিশ্চয়ই। উদ্ধারও নেই, মুক্তিও নেই। যার সঙ্গে আপনার প্রেম ছিল তাকে বিয়ে করেছেন? না না, সাধারণত ওটা হয় না। এবং প্রেম যে একবারই আসে শুধু তা তো না। যার না। প্রেম একবার আসে সে খুবই দুর্ভাগা, বুঝতে হবে তার প্রেমের শক্তি এতটুকু, একবারই শেষ হয়ে গেছে, তাই না? প্রেম তো মানে প্রতি বসন্তে যেরকম নতুন ফুল ফুটছে, তাই না? পৃথিবী নতুন হচ্ছে, নতুন জন্ম হচ্ছে। প্রেম তো মানুষের হৃদয়ে এইভাবেই জন্মায়, প্রতি মুহূর্তে জন্মায়, প্রতিদিন জন্মায়, প্রতি বছরে জন্মায়। এগুলো সব প্রেমে পরিণত হয় না, না। মানে ঘটনায় পরিণত হয় না, কিন্তু প্রতি নব বসন্তের অনুভূতিগুলো জন্ম হয়। সেই অনুভূতিগুলো তো জন্মাচ্ছে। আপনার ক্ষেত্রে তার কোনো ব্যতিক্রম ঘটেনি? আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রেও হয়নি। না, আমার ক্ষেত্রে অত সাধু সাধার চেষ্টা করব আমি তো ব্যর্থ হতে 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 ব্যর্থ, মানে প্রেমে পড়ি এবং ব্যর্থ হই, প্রেমে পড়ি এবং ব্যর্থ হই, করতে করতে শেষে মা যাকে ঠিক করে দিলেন তাকে বিয়ে করে ফেললাম। না, মাতৃপ্রেম অন্তত দেখিয়েছেন আপনি। আপনি এরপরে সংসার জীবনে ঢুকলেন কবে? সংসার জীবনে ঢুকলাম আমার খুব অল্প বয়সে, আমার তখন বয়স 26 বছর। দুটো মেয়েও হলো। হ্যাঁ। কোনোদিন ভাবিনি যে আমার সন্তান হবে, সারা পৃথিবীর সন্তান হবে ভেবেছি, কিন্তু প্রথম যেদিন আমার বড় মেয়েটা হলো এবং ওর মুখের দিকে তাকালাম, তখন কেন যেন হঠাৎ একটা আশ্চর্য অপার্থিব ভালো লাগায় মনটা ভরে গেল। মনে হলো যে আমার কেউ আছে পৃথিবীতে, এইরকম। তারপরে এরপরে ছোট মেয়েটা যখন হলো, ততদিন 5 বছর চলে গেছে। বড় মেয়েটাকে আদর করতে করতে মনে হয়েছে এ ছাড়া আর কেউ নেই, কেমন। তো ছোট মেয়েটা যখন হলো তখন বিরক্ত হলাম, এই যে এটা আবার কেন হইল, হ্যাঁ, আবার আমার ভালোবাসা আছে চাই নাকি সে, এই যে বড় মেয়েটাকে যে আদর করছি, স্নেহ করছি, এটা আবার দিতে হবে নাকি ওকে। পরে আস্তে 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 একসময় দেখলাম যে সে তার অসহায়তা দিয়ে, অসম্পূর্ণতা দিয়ে, অবোধ, হ্যাঁ, শিশুর ওই অনুভূতি দিয়ে কি করে যে আস্তে আস্তে আবার সবকিছু নিয়ে নিল। সেই জন্য আমার বিশ্বাস হয় যে মানুষের মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ, প্রেম যতই দেওয়া যাক, ও শেষ হয় না। ঠিক, হ্যাঁ। আসলেই তাই। আপনার মেয়েরা তো এখন নিশ্চয়ই অনেক বড় হয়েছে। হ্যাঁ, ওরা তো এখন বড়, ওরা এখন তাদের ছেলে মেয়েদের নিয়ে আছে। ব্যস্ত। হ্যাঁ, আপনি তো সদ্য শ্বশুর হলেন, আপনি এখনো নাতি পাননি। না। পেলে বুঝবেন যে নাতি কত আদরের জিনিস, নিজের ছেলে মেয়ের চাইতে বেশি। কারণ নিজের ছেলে মেয়ে যখন হয় তখন অল্প বয়স, না জীবন নানান দিকে বিক্ষিপ্ত, উচ্চাকাঙ্ক্ষা, এটা চাই ওটা চাই, কি Struggle এর পেলাম মধ্যে কি থাকতে হয়। পেলাম না, অস্থিরতা, তাড়াতে হবে, এদের ভবিষ্যৎ নিয়ে টেনশন, কত কিছুতে মানে ছিন্ন ভিন্ন হয়ে থাকে জীবন। কিন্তু এখন তো আমরা তার থেকে বেরিয়ে এসেছি, একটু দূর থেকে আমরা শিশুকে দেখছি কেমন, এবং শিশু যে কত সুন্দর তখন বুঝতে পারি নাই, কিন্তু এখন বুঝতে পারি যে শিশু কত আদরের জিনিস, কত প্রিয়। আমরা এ নিয়ে আরো কথা বলবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পরে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি অল্পক্ষণের জন্য, ফিরে আসবো এক্ষুনি, এবং আমরা এসেই আবার কথা বলবো আমাদের প্রিয় মানুষ আব্দুল্লাহ আবু সাঈদের সঙ্গে। দর্শক, ফিরে এলাম বেলা অবেলা সারা বেলা অনুষ্ঠানে। কথা বলছি আমাদের প্রিয় মানুষ আব্দুল্লাহ আবু সাঈদের সঙ্গে। সাঈদ ভাই, আপনি তো প্রায় সারা জীবনই শিক্ষকতা করেছেন এবং বিভিন্ন জায়গায়, কিন্তু সবশেষে এসে আপনি বুঝি স্থিতি হলেন
ঢাকা কলেজে এসে? আমার 30 বছর শিক্ষকতা জীবনের 25 বছরই আমি ছিলাম ঢাকা কলেজে। তবে শিক্ষকতা আমি ছাড়িনি। আমি হয়তো পেশাগত শিক্ষকতা ছেড়ে দিয়েছি, কিন্তু আমি এখনো পড়াই, এখনো ছাত্রদের সঙ্গে বা বিভিন্ন জায়গায়। আপনার তো ওঠা বর্ষ মূলত ওই বয়সের ছেলে মেয়েদের সঙ্গেই, যারা ছাত্র। হ্যাঁ, আমার চারপাশে যারা, তারা সব তরুণ। তারা সব তরুণীর দল, এবং তাদের সঙ্গে থাকলে বোঝার উপায় নাই যে বয়স বাড়ছে, কারণ তারা মৃত্যুকে চেনে না। এদের সঙ্গে থাকলে, আমাকে সেদিন এক মেয়ে বলছে ফোন করে যে স্যার কেমন আছেন, তো আমি বললাম যে এরকম আছি, বুড়ো টুড়ো হয়ে গেলাম আর কি। বলে না, আপনি তো বুড়ো হবেন না। তো আমি বললাম যে কেন? তো বলছে যে বুড়ো হওয়ার একটা বয়স আছে, আপনি ওটা পার হয়ে গেছেন। পার হয়ে গেছে। এটা ভালো বলেছে। মরতে তো একদিন হবেই, সবাই মরবে, কিন্তু বেঁচে থাকার যে অমৃতের স্বাদ, নিশ্চয়ই এটা খুব জরুরি। হ্যাঁ, সেটা খুব জরুরি। আমরা কে কতদিন বেঁচে থাকবো তার চেয়ে বড় কথা হলো আমরা যতদিন বেঁচে আছি ততদিন আনন্দে থাকার বিষয়। নিশ্চয়ই জীবনের কোয়ালিটিটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি একটা মিনিট বাঁচতে পারি, কিন্তু একটা মিনিটে আমি অনন্তকে স্পর্শ করতে পারি, তাই না? আবার অনন্তকাল বেঁচে থেকেও হয়তো আমি ঘাস খেয়েই গেলাম, লাভ হলো না কিছু। আপনার এই কথাগুলোই কি আপনি আপনার লেখার মধ্য দিয়ে বলতে চেয়েছেন? আপনি তো নানান বিষয়ে লিখেছেন, আপনি গল্প লিখেছেন, কবিতাও লিখেছেন, আপনি প্রবন্ধ লিখেছেন, ভ্রমণ কাহিনী লিখেছেন। তবে সবচেয়ে বড় যেটা লিখেছি সেটা আমার আত্মজীবনী। মানে একটা বই না, আমার শিক্ষক জীবন নিয়ে একটা, 60-এর দশকের সাহিত্য আন্দোলন নিয়ে একটা, আমার টেলিভিশন জীবন নিয়ে একটা, বিশ্ব সাহিত্য কেন্দ্র নিয়েও কিছু লিখেছি, আমার শৈশব নিয়ে লিখেছি, আমার যৌবন নিয়ে লিখেছি, এখন আবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপরে একটা লিখছি, পরিবেশ আন্দোলনের উপরে একটা লিখেছি। তো এইভাবে ভাগ ভাগ করে এটা প্রায় 1800 পৃষ্ঠার মতো হবে। এই উপন্যাস লেখার ইচ্ছা আছে, নাটকও লিখেছি একটা, আরো লেখার ইচ্ছা আছে, কারণ আমার মনে হয় যে আমার মধ্যে একটু নাটক আছে নিশ্চয়ই এইটা। আর লিটারেরি ক্রিটিসিজম লিখতে চাই। আপনি লিখেওছেন। আমি বিশ্বাস করি যে আমি যে যুগে জন্মালাম, এই যুগও কোনো ছোট যুগ ছিল না। কেমন এই যুগে ভারতের স্বাধীনতা, এই উপমহাদেশের স্বাধীনতা হয়েছে আমার চোখের সামনে, বাংলাদেশের জন্ম হয়েছে আমার চোখের সামনে। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে এই যুগটা একটা খুব বড় সময়, এবং এটা নিয়ে লেখা উচিত। জানি না আর কয়দিন বাঁচবো, তো যদি বেঁচে ফেলি আমার কিন্তু দূরভিসন্ধি লেখালেখি করার। কিন্তু আপনার মতো মানুষ যারা শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্প এগুলো নিয়ে বেশি ভাবনা চিন্তা করেন, লেখালেখি করেন বা এই ধরনের কাজকর্ম করেন, তারা তো একটু টেলিভিশন থেকে একটু দূরে থাকেন। আপনি কিন্তু টেলিভিশনের সঙ্গে খুব জড়িত ছিলেন, এবং এটা কিভাবে ঘটনাটা ঘটলো? ব্যাপারটা হয়েছে কি, যে যার অন্তর্জগৎ আছে তার পক্ষে সাধারণত, অথবা যে একটু অন্তর্মুখী, কেমন, তার পক্ষে কিন্তু বাইরের খুব কঠিন হয়ে যায়। মানে পর্দার রাজা হওয়া তার পক্ষে কিন্তু, মানে তারা কোথায় যেন একটা অপ্রতিভ ব্যাপার থাকে, একটু শাইনেস থাকে, সব জায়গাতে মিশতে পারে না বলেই তাদের শিল্পে, তাদের লেখায় বা তাদের চিত্রকলায়, তার সঙ্গীতের মধ্যে দিয়ে সেটাকে তারা প্রকাশ করে। কিন্তু আমার ব্যাপারে আমি দেখি যে আমার আবার এই দুটো দিকেই প্রবণতা, একসঙ্গে সৃজনশীলতার দিকেও প্রবণতা, একদিকে সংগঠনের দিকেও প্রবণতা। আমার মনে হয় আরেকটা জিনিস এখানে কাজ করেছে, আপনার নতুন কিছুর প্রতি সবসময় আপনার আগ্রহ আছে। হ্যাঁ, নতুন তো আমি প্রতি মুহূর্তে আমার মনে হয় যে আমার যেটা হয়েছে, এটা আবার বললে আবার কি মনে করবে, তবে আমার মধ্যে শৈশবটা মরে নাই, এইটুকু। এবং আমি বিশ্বাস করি যে যে মানুষের মধ্যে শিশু মরে না, সে বৃদ্ধ হয় না। আমি নিজের মধ্যে এটা একটু অনুভব করি যে ঠিক, মানে জড়ত্ব আমাকে ধরে নাই এখন। তো ওই পর্দায় যখন যেতাম, আমি খুব শাই ছোটবেলা থেকে, আতঙ্ক, মানুষ দেখলে ভয় লাগতো চিরদিন, আর যত ভয় লাগতো তত আমি মানুষের দিকে এগোতাম। খুবই কষ্ট হতো একসময়, এখন একটু নার্ভাসনেসটা কমেছে আর কি।
তো খুবই কষ্ট হতো, কিন্তু টেলিভিশনে আমি কাজ করতাম এবং মনের আনন্দে, মানে 10টা বছর এই রামপুরার বিটিভির ওই বিশাল দালানটার মধ্যে প্রেতাত্মার মতো ঘুরে বেরিয়েছি। খুব অনুষ্ঠান তো খুব ভালো হয়েছিল, খুব জনপ্রিয় হয়েছিল, এবং জনপ্রিয় ওই অর্থে নয় যে হয় না যে একটা হই হই করে মানুষ একটা জিনিস দেখছে, সেরকম না। মানে মানুষ দেখছে, সেটা নিয়ে ভাবছে, সেটা নিয়ে আনন্দও পাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু মানে আসলে টেলিভিশনের মধ্যে আমার কিছুটা এন্টারটেনারের চেহারা, কিছুটা শিক্ষকের চেহারা, এই দুটো একসঙ্গে ছিল। একবার তো সিনেমাতেই প্রায় চলে গেছিলাম। আচ্ছা, হ্যাঁ, মানে ভাগ্যেও ভালো বেঁচে গেছি আর কি। একজন আমাকে একেবারে নেবেনি, তার হাত থেকে কোনো রক্ষা নাই, উদ্ধার নাই। শেষে মনে হলো যে না, যাওয়া উচিত হবে না। তখন জাহানার ইমাম আমাকে খুব মানে ফিল্মে যাওয়ার জন্য বলেছিলেন। তো শেষ পর্যন্ত আমি দেখলাম যে না, আমি টিচার, আমি এটা করতে পারবো না। তো যা হোক, এরপরে এক সময় সেই ছবি মুক্তি পেল। আমি তো ঢাকা কলেজে মাস্টার, বলাকা সিনেমা হলে ওটা মুক্তি পেয়েছে। তো আগে তো সিনেমা হলের সামনে বিরাট বিরাট ছবি, ব্যানার থাকতো। হ্যাঁ। তো দেখি যে সেই ছবিতে আমার যে ভূমিকা করার কথা সেটা যিনি করেছেন, বলেই দিই, নায়ক রাজ্জাক। দেখলাম যে উনি সেই বলাকার সামনে বিশাল তার ছবি, এবং তিনি নায়িকাকে আলিঙ্গনাবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছেন। আমি ভাবলাম হায় হায়, এই ছবি যদি আমি করতাম তাহলে আমার ছাত্র এখান দিয়ে যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে বলতো যে স্যার বেশ ভালোই তো আছেন। আপনি তো সিনেমায় যাননি? দু একটা করেছি, সেরকম নাচ গান ছিল না। যাক, বেঁচে একটা গেছে। ছিল, তো সেটাতে আমাকে পরে সবাই বলেছে যে তোমাকে নাচ দেখে মনে হলো যে নায়িকা তোমাকে টেনে হেঁচড়ে নিয়ে বেড়াচ্ছে। এইভাবে টেলিভিশন আমি খুব আনন্দ নিয়ে করেছি। মানুষ খুশি হয়েছে, আমারও খুশি হয়েছে, মানে খুশিতে খুশিতে কাজ করেছি। আমি সারা জীবনে কিন্তু কোনো ঠিক কখনো ভাবিনি যে লাভ কোথায়। এই জিনিসটা আমি কোনোদিন আমার মাথার মধ্যে আসেনি, আজও আসে না। যদি আমরা একটা বিরতি নেই এখন, ছোট্ট একটা, আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। ফিরে এসে আমরা সাইদ ভাইয়ের সঙ্গে আরো কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে। আমরা কথা বলছি আমাদের প্রিয় মানুষ আব্দুল্লাহ আবু সাঈদের সঙ্গে। আমরা মোটামুটি একটা জার্নি প্রায় কমপ্লিট করে নিয়ে আসতে পেরেছি বলে মনে হচ্ছে, কিন্তু একটা বড় জায়গা এখনো আলোচনা করিনি। সেটি হলো আপনার ড্রিম প্রজেক্ট, যেটাকে আমরা বলি আর কি, সেই বিশ্ব সাহিত্য কেন্দ্র বড় একটা আন্দোলনের রূপ নিয়েছে। এই সমস্ত ঘটনা নিয়ে যদি একটু আমাদের বলেন। প্রত্যেকটা মানুষই যখন কোনো কাজ করে, আমার মনে হয় যে কোনো না কোনো বেদনা তাকে তাড়না করে, তাই না? তবে আমি মনে করি যে সবসময় কোনো না কোনো অভাব, কোনো না কোনো শূন্যতা মানুষকে টেনে নিয়ে যায় এক একটা দিকে। আমার কাছে আমার জাতির জ্ঞানহীনতার জায়গাটা, শূন্যতাটা, নিঃস্বতাটা আমাকে কষ্ট দিয়েছে, এবং আমার মনে হয়েছে যে এখানে আমার কিছু করা উচিত, এবং সেই জন্যই আমি শিক্ষকতায় গিয়েছিলাম। এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র আসলে শিক্ষকতাটি একটু বড় আকারের। তো দুটোর মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না। একটাতে হয়তো কিছু ছেলে মেয়ের সঙ্গে সরাসরি কথাবার্তা হচ্ছে, আরেকটাতে হয়তো আমার সঙ্গে সরাসরি দেখা হচ্ছে না, কিন্তু লক্ষ লক্ষ ছেলে মেয়ের সঙ্গে আমি আছি। মানে লেখাপড়ার বিষয়টা সেখানে আছে আর কি। হ্যাঁ, একই। তো সেই চেষ্টাটাই আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে যদি কোনো চেষ্টা থাকে, এই যে আমরা বলি যে আলোকিত মানুষ, আলোকিত মানুষ মানে কি? বিকশিত মানুষ, বড় হওয়া মানুষ। সেই মানুষ সেই বড়ত্বের কাছে যেতে হবে, ছাদে যেতে হবে, খোলা জায়গায়, খোলা জায়গায়, স্টেপের প্রান্তরের পাশে যেয়ে দাঁড়াতে হবে, তাই না? কাঞ্চনজঙ্ঘার সামনে যেয়ে দাঁড়াতে হবে, তাহলে পরে আমার বিকাশ হলো। তো সেই যে আনন্দময় পৃথিবীতে একবার জন্মেছি, রবীন্দ্রনাথ যেটা বারে বারে বলেছেন, তাই না? সেই আনন্দময় পৃথিবী মধ্যে আমাদের আসতে হবে, তাহলে এই জীবনটা কমপ্লিট হলো। একটা মোমবাতি যেমন আলো দিতে দিতে যেদিন শেষ হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল, সেদিন সে পূর্ণ হলো। একটা মানুষের জীবনও আস্তে আস্তে ব্যবহৃত হতে হতে, সুন্দরভাবে ব্যবহৃত হতে হতে, আনন্দময় ভাবে ব্যবহৃত হতে হতে
যখন সেটা শেষ হলো তখন সে পূর্ণ হলো। রবীন্দ্রনাথের এটা হয়েছিল, এই জন্য মৃত্যুর আগে রবীন্দ্রনাথের কোনো দুঃখ ছিল না। কেমন সমুখে শান্তি পারাবার, ভাষাও তরণী হে কর্ণধার। আমরা তো বলতে পারি না, আমরা তো গাফেল, আমরা তো জীবনকে অবহেলা করেছি, অসংখ্য মুহূর্তকে নষ্ট করে দিয়েছি। কাজে মৃত্যু যখন আসে আমরা তো তখন সেই কাঠের মতো নই যে পুড়ে ছাই হয়ে গেছে, আমরা তো অদগ্ধীভূত অবস্থায় আছি। তখন আল্লাহর কাছে বলা যায়, আল্লাহ আর কিছুদিন সময় দাও। অথচ সময় দরকার নেই। এই একটা জীবনের মধ্যেই হযরত মুহাম্মদ, এই একটা জীবনের মধ্যেই গৌতম বুদ্ধ, এই একটা জীবনের মধ্যেই অ্যারিস্টটল, যীশু খ্রিস্ট, প্লেটো, শেখ সাদি, পৃথিবীর আইনস্টাইন, এই এতটুক জীবনের মধ্যে পার্থক্য কি? আমরা নষ্ট করেছি জীবনের সম্পূর্ণায়ন। আমি মনে করি এইটাই মানুষের জীবনের চেষ্টা, এবং আমি এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্বপ্ন আমার এইটাই, যে এখান থেকে সেই সব মানুষেরা আস্তে আস্তে বেঁচে উঠুক, জ্বলে উঠুক, হ্যাঁ, যারা জীবনকে সম্পূর্ণ করবে। তাহলে আমার আনন্দ, আমার আর কিছু নাই। আপনার যে ম্যাগাসেসে অ্যাওয়ার্ড যেটা আপনাকে দেওয়া হয়েছিল, ম্যাগাসেসে পুরস্কার, সেটা তো এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের জন্য। হ্যাঁ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের জন্য দেওয়া হয়েছে। কিন্তু আপনার 21শে পদক তো লেখালেখির জন্য। 21শে পদক না, লেখালেখি না। 21শে পদক যে কেন দিয়েছে আমার ঠিক মনে নাই। পুরস্কার পাওয়া যতদিন পাওয়া যায় না ততদিন পুরস্কারটা মূল্যবান থাকে, পেলেই ওটার আর দাম থাকে না। তো এরকম তো হয়তো আমার মনে হয় যে শিক্ষাটাকেই গুরুত্ব দিয়েছে, শিক্ষাটাই গুরুত্ব 21শে পদকে। লেখালেখির জন্য কেউ করেনি, কারণ আমার এই সাংগঠনিক জীবনের জন্য লেখক জগতের সঙ্গে আমার যোগাযোগ খুবই কম। আপনি একদিন আমাকে বলেছিলেন যে এই বই পড়া নিয়ে, যে মানে বই কিরকম আমি পড়ি না পড়ি, তখন আমি নাটক নিয়ে খুব ব্যস্ত থাকতাম, ব্যবসাও নিয়ে ব্যস্ত থাকতাম। আমি বলেছিলাম যে এখন বই পড়ার সময় হয়ে উঠছে না। তাতে আপনি খুব আহত হয়েছিলেন। আপনি বলেছিলেন যে না, এটা তো হতে পারে না, এটা তো ঠিক কথার কথা হলো না যে বই পড়ার সময় হবে না, বই পড়ার সময় হতেই হবে। আপনার কথাটা আমাকে খুব ধাক্কা দিয়েছিল, আমাকে খুব নাড়া দিয়েছিল, এবং সেই ঘটনার পর থেকে আমি কিন্তু এখন যাই পড়ি না কেন, সেটা কতটা মানে গুরুত্বপূর্ণ লেখাপড়া তা জানি না, কিন্তু পড়ি। এখন আমি সময় বার করে কিন্তু একটা পত্রিকা থেকে একটা গল্প পড়তে হলেও পড়ি। তো সেই ঘটনাটা আমি বললাম এই সুযোগে, এই কারণে যে আসলে আপনি আমার একটা অনেক বড় উপকার করেছেন। এরকম নিঃশব্দ উপকার ভোগী কিছু কিছু আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বইয়ের ব্যাপারটা কি, যে আপনি গান চালিয়ে দিয়ে অঙ্ক কষতে পারেন, তাই না? ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো গান হচ্ছে। আপনি টেলিভিশন চালিয়ে দিয়ে অন্যদের সঙ্গে গল্প করতে পারেন, তাই না? বা অন্য যে কোনো জিনিস আপনি একাধিক কাজ করতে পারেন। কিন্তু বই এমন একটা জিনিস যে বই পড়ার সময় আপনি আর দ্বিতীয় কিছু করতে পারবেন না। হ্যাঁ, কারণ মন তখন সবচেয়ে সক্রিয় হয়ে যিনি লেখক তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। কেমন তো বই পড়ার এরকম, আপনি একবার যদি ওর মধ্যে গেলেন তো একেবারে আপনার সমস্ত অস্তিত্ব তোলপাড় হয়ে যাবে, একেবারে উথাল পাতাল হয়ে যাবে। তারপরে মনের যে বিকাশটা হয় সেটা খুব অ্যাক্টিভ এবং স্বাস্থ্যবান বিকাশ হয়। আর সামনে কোনো নতুন পরিকল্পনা আছে নাকি? না, নতুন পরিকল্পনা এখন আমার একটাই, বিশ্ব সাহিত্য কেন্দ্রকে নিয়ে এবং লেখা। আমি এখন লিখতে চাই, আর কিছু চাই না। বিশ্ব সাহিত্য কেন্দ্র এখন মোটামুটি একটা ফর্মে এসে যাচ্ছে মনে হয়। হয়তো আমি এখন কিছুটা অপ্রয়োজনীয় হয়ে যেতে পারি এই প্রতিষ্ঠানের জন্য। এ চলবে, আমি আছি, থাকবো, কিন্তু আমি যা যদি করতে পারি সবচেয়ে সুখী হব। এখনো আমার মানে হৃদয়টা মরে নাই, এখনো বেঁচে আছে, এখনো সে কথা কয়, এখনো সে কাঁদে, এখনো সে স্বপ্ন দেখে। তো আমি সেগুলোকে একটু লিখে প্রকাশ যদি যেতে পারতাম তাহলে আমি খুব খুশি। নিশ্চয়ই পারবেন।
তো সাইদ ভাই, আমাদের সময় প্রায় শেষ হয়ে এলো, আমরা একটু শেষ করি তাহলে। তো আমারও যেটা মনে হয় যে আপনি সর্বশেষ যে আপনি আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন যে আপনার হৃদয় এখনো সজীব এবং আপনি আপনার সমস্ত আনন্দ এবং সজীবতা প্রকাশ করতে চান লেখার মধ্য দিয়ে, আমরা সেটাই মনে প্রাণে কামনা করব যে আপনার সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূরণ হবে, এবং সেটা পূরণ হলে আপনি যেমন একদিকে আনন্দ পাবেন, গোটা দেশ তেমনি উপকৃত হবে। তো আমরা আশা করছি যে আমাদের প্রিয় সাইদ ভাই, আব্দুল্লাহ আবু সাইদ, তার জীবন আনন্দে কাটুক, সারা জীবন উনি ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সৃষ্টি করবেন, এবং তার আনন্দ, তার সৃষ্টি সারা দেশে ছড়িয়ে পড়ুক, এটি আমাদের কামনা। সাইদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কষ্ট করে এসেছেন এবং আপনার অনেক কথা শুনলাম যেগুলো আমাদের জন্য আসলে খুবই মূল্যবান। এই কথাগুলো তো সবসময় শোনা হয়ে ওঠে না। তো ভবিষ্যতে যদি আরও সুযোগ হয় আমরা আবার শুনব। দর্শক, আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি এবং শুভেচ্ছা।